কলকাতার রাস্তায় এখন আর ট্রামের টুংটাং শব্দ বা গাড়ির হর্ন শোনা যায় না। কান পাতলেই শোনা যায় কেবল ক্ষুধার্ত দিশেহারা হাজার হাজার গরুর করুণ হাম্বা ডাক। রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে, এমনকি অভিজাত এলাকার ফুটপাতেও এখন কেবল গরুর রাজত্ব। অবস্থা এমন এক ভয়াবহ এবং রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তো দূরের কথা, সাধারণ গাড়ি ঘোড়া চলাটাই এখন আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে তিলোত্তমা কলকাতার এই বীভৎস রূপ কেন? কোথা থেকে এলো এই হাজার হাজার ভবঘুরে গরু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসবে নবান্নের 14 তলায় বসে থাকা কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভয়ঙ্কর এবং আত্মঘাতী রাজনৈতিক মাস্টার প্ল্যানের চরম ব্যর্থতার গল্প। গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, তাহলে আর গোহত্যা হবে না, বললেন বীরভূমের রামপুরহাটের ইমাম মুয়াজ্জেম ওয়েলফেয়ার কমিটি। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সব ধর্মের সমান অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে তাদের ধর্মের রীতিনীতি পালনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তাজা খবর, আপডেট টপিক এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গরু কোরবানি বয়কট করছি। সরকারের যে আইন, সেই আইনের মান্যতা দিয়ে আমরা সবাই ঘোষণা করছি আমরা গরু কোরবানি করব না। আমরাও একই দাবি তুলছি, গো হত্যা বন্ধ চাই, গো হত্যা বন্ধ করো এবং দেশের সম্পদ গরুকে নষ্ট করে জবাহ করে কোনোভাবেই যেন বিদেশে সেটা পাঠানো না হয়। ও মাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হবে। 14 বছর পরে মা নয়, তার আগে মা। তাহলে মা গরু কেটে 14 বছর পরে, 14 বছরের জন্য বাচ্চা জন্ম দেবো। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। সেখানকার মুসলিমরা মুখ ফিরিয়ে নেয় কোরবানির গরু বিক্রি করতে না পেরে রীতিমতো পথে বসেছে হিন্দু খামারিরা। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। ইতোমধ্যেই দেনার দায় মাথায় নিয়ে জীবন শেষ করে দিয়েছে কোনো কোনো গরু ব্যবসায়ী। মূলত পশ্চিমবঙ্গের কট্টর ধর্মীয় নীতি ও নতুন আইনি জটিলতা তৈরি করেছে এই সংকট। নতুন সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পশু জবাই বা পরিবহনের আগে যৌথ প্রশাসনিক ও চিকিৎসকের সার্টিফিকেট প্রয়োজন হবে, যেখানে প্রমাণ করতে হবে পশুর বয়স ন্যূনতম 14 বছর বা সেটি স্থায়ীভাবে অক্ষম। পশুর কোনো প্রাতিষ্ঠানিক জন্ম নিবন্ধন না থাকায় বয়স নির্ধারণের এই অযৌক্তিক শর্ত এবং কট্টর হিন্দুত্ববাদের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকল সহ বিভিন্ন সীমান্ত হাট এখন সম্পূর্ণ ক্রেতাশূন্য। কর্পোরেট কসাইখানাগুলো বড় পুঁজির জোরে কিছুটা সুবিধা পেলেও আইনি হয়রানির ভয়ে সাধারণ মুসলিম ক্রেতা এবং ঋণগ্রস্ত হিন্দু গো খামারিরা পড়েছেন চরম লোকসানে। ঝমাস করে একটা আইন বার করলে তো হবে না, তাহলে এসব মানুষ তো না খেয়ে মরবে, এগুলোর ব্যবস্থা তো করতে হবে। সিদ্ধান্ত কি করবো এখন? আমার তো মরা ছাড়া লাইন নেই, আমার বাল বাচ্চা আছে, তারা বা কোথায় যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুসলিমদের নিধন করতেই গরু কোরবানিতে নানা বিধিনিষেধ দিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় গরু কোরবানি দিলে নির্যাতনের শিকার হওয়ার ভয়ে গরু কেনাই বয়কট করেছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। অনেকটাই গরু কোরবানির বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। তোমরা বেঁচে চলে যাবে, 8 ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে, যে কিনবে। টোটাল বন্ধ, টোটাল বন্ধ। গরু কোরবানি বয়কট করে ভারতের বিভিন্ন জায়গায় মিছিল করেছে মুসলিম যুবকরা। কোরবানি সংক্রান্ত সামনেই মুসলমানদের যে রয়েছে কর্মসূচি, সেখানে কিছু নিষেধাজ্ঞা রাজ্য সরকার বলবৎ করেছেন। তো আমাদের একটা পরিষ্কার বক্তব্য ছিল এবং মুসলিম সমাজের নেতাদেরও একটা বক্তব্য ছিল যে কে কার ধর্মের কোন রীতি আছে, সেই জায়গাটা রাজ্য কিভাবে এতটা হস্তক্ষেপ করতে পারে। আপনারা এ রাজ্যে বলছেন বন্ধ, আবার সেই জিনিসই আপনারা বিপুল পরিমাণ ভারত সরকার রপ্তানি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করছেন। এই দ্বিচারিতা কেন? এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগ থেকে রীতি অভ্যাস সব জড়িত। তো এই জন্য যে মামলাগুলি কোর্টে হয়েছিল তার মধ্যে অন্যতম একটি মামলা করেছিলেন বিধায়ক আখরুজ্জামান নেত্রীর নির্দেশে, এবং মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে ধর্ম যার যার, উৎসব সবার। মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকেন, এক একজনের এক এক রকম খাদ্যাভ্যাস, এক একজনের এক এক রকম ধর্মীয় রীতি, তারা তাদের মতো করে পালন করবেন গণতান্ত্রিক দেশে। তো আখরুজ্জামান যে মামলাটি করেছেন তাতে একটি তাৎপর্যপূর্ণ রায় আজ কলকাতা হাইকোর্ট দিয়েছে। আমি বিষয়টা আপনাদের শুধু বলে, আখরুজ্জামান সাহেব তার বিস্তারিতটা বলে দিতে পারবেন, যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে কিন্তু আখরুজ্জামান সাহেব যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটিকে যথেষ্ট গুরুত্ব এবং মান্যতা দেওয়া হয়েছে। 1950 সালের যে পশু হত্যা সংক্রান্ত এ সংক্রান্ত যে আইন, তার 12 নম্বর ধারায় বলা রয়েছে
যে সমস্ত বিষয়গুলি যা যা আছে 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 এইগুলো মানতে হবে, এটা মানতে হবে, এটা মানতে হবে, কিন্তু 3টি বিশেষ ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় দিতে পারে, শিথিল করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে উৎসব। বা গাড়ির হর্ন শোনা যায় না, কান পাতলেই শোনা যায় কেবল ক্ষুধার্ত, দিশেহারা হাজার হাজার গরুর করুণ হাম্বা ডাক। রাস্তার মোড়ে মোড়ে, ট্রাফিক সিগন্যালে, এমনকি অভিজাত এলাকার ফুটপাতেও এখন কেবল গরুর রাজত্ব। অবস্থা এমন এক ভয়াবহ এবং রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছে যে মানুষ তো দূরের কথা, সাধারণ গাড়ি ঘোড়া চলাটাই এখন আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে তিলোত্তমা কলকাতার এই বীভৎস রূপ কেন? কোথা থেকে এলো এই হাজার হাজার ভবঘুরে গরু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসবে নবান্নের 14 তলায় বসে থাকা কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভয়ঙ্কর এবং আত্মঘাতী রাজনৈতিক মাস্টার প্ল্যানের চরম ব্যর্থতার গল্প। রাজনীতির দাবার বোর্ডে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক চালে তিনি বাজিমাত করবেন। তার লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার, কোরবানির ঠিক আগ মুহূর্তে গরুর উপর ফতোয়া জারি করে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ভাতে এবং ধর্মে মারা। তিনি অত্যন্ত সুকৌশলে 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে এক অদ্ভুত ফতোয়া জারি করলেন। 14 বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবেহ করা যাবে না। শুভেন্দুর এই ছক ছিল মুসলিমদের উৎসবকে ম্লান করে দেওয়া। কিন্তু থ্রিলারের ক্লাইম্যাক্স তো সেখানেই, যেখানে শিকারী নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়ে। শুভেন্দুর এই ফতোয়ার পর রাজ্যের মুসলিম সম্প্রদায় এক নজিরবিহীন, নীরব এবং হিমশীতল বয়কটে ডাক দিল। আর এই বয়কটে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রাজ্যের ইমামরা, বিভিন্ন মসজিদের ইমামরা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল উগ্র হিন্দুত্ববাদের ফতোয়া এবং পুলিশের হয়রানি সহ্য করার চেয়ে তারা কোরবানিতে গরুই কিনবে না। আর এই একটিমাত্র সিদ্ধান্তেই শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কারণ কোরবানির এই বিশাল অর্থনীতির ডিমান্ড সাইড বা ক্রেতা যদি মুসলিমরা হন, তবে এর সাপ্লাই সাইড বা বিক্রেতারা হলেন রাজ্যের লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গে কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত করা আছে অন্তত 50 লাখের ওপর গরু। সারা বছর ধরে হাড় ভাঙ্গা খাটুনি খেটে মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে হিন্দু খামারিরা এই গরুগুলো লালন পালন করেছিলেন। কিন্তু আজ যখন হাটে কোনো ক্রেতা নেই, তখন এই বিশাল সংখ্যক গরু নিয়ে তারা কি করবেন? একটি পূর্ণবয়স্ক গরুকে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয়, তার খরচ যোগানোর সামর্থ্য এই গরিব খামারিদের নেই। কেউ না কিনলে ঘরে বসিয়ে বসিয়ে এই 50 লাখ গরুকে তারা কতদিন খাওয়াবেন? তো ঋণের দায়ে জর্জরিত খামারিদের পিঠ যখন একেবারে দেয়ালে ঠেকে গেল, তখন তারা বাধ্য হয়ে এক চরম এবং বেদনাদায়ক পথ বেছে নিলেন। এই হিন্দু খামারিদের বাঁচানোর শেষ ভরসা ছিল আদালত। রাজ্যের দাপুটে তৃণমূল নেত্রী এবং সংসদ সদস্য মহুয়া মৈত্র হিন্দু খামারি এবং মুসলিমদের অধিকার রক্ষায় এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করেছিলেন। সবার নজর ছিল আদালতের দিকে, কিন্তু সেখানেও জুটল চরম হতাশা। কলকাতা হাইকোর্ট চূড়ান্তভাবে জানিয়ে দিল যে রাজ্য সরকারের আগের আদেশই বহাল থাকবে। আদালতের এই রায়ের পর হিন্দু খামারিদের সামনে আর কোনো রাস্তাই খোলা রইল না। শুরু হলো এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং লোমহর্ষক অধ্যায়, সীমান্তের রাতের খেলা। দিশেহারা হিন্দু খামারিরা বুঝতে পারলেন এই গরুগুলো এখন আর তাদের সম্পদ নয়, এগুলো এক একটি গলার কাঁটা। তাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে তারা হাজার হাজার গরু নিয়ে ছুটতে শুরু করলেন বাংলাদেশ সীমান্তের দিকে। যে বিএসএফ কথায় কথায় বাংলাদেশিদের বুকে গুলি চালায়, সেই বিএসএফ এর পকেটেই এখন ঢুকছে লাখো লাখো রুপির ঘুষ। সীমান্ত রক্ষীদের চোখ ম্যানেজ করে কাঁটাতারের বেড়া গলিয়ে দলে দলে লাখো গরু পাঠানো হচ্ছে বাংলাদেশে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে এই গরুগুলো আক্ষরিক অর্থেই জলের দরে বা পানির দামে কিনে নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী ফরিয়ারা। যে গরুর দাম 1 লাখ রুপি হওয়ার কথা, তা হয়তো বিক্রি হচ্ছে 10, 15, 20 হাজারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেক ভয়ঙ্কর শঙ্কা। হু হু করে বাংলাদেশে প্রবেশ করা এই লাখো লাখো গরু আসলে কতটা নিরাপদ? কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাতের অন্ধকারে চোরাই পথে আসা এই গরুগুলোর শরীরে কোনো মারণঘাতী রোগ বা অ্যানথ্রাক্সের মতো কোনো জীবাণু নেই তো? কারণ ভারতের উপর কোনো বিশ্বাস নেই। এই সস্তা গরুর লোভে বাংলাদেশ কি কোনো নতুন স্বাস্থ্য ঝুঁকির দিকে এগোচ্ছে? এই প্রশ্নগুলো এখন সীমান্ত এলাকার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত হতভাগ্য হিন্দু খামারি কাঁটাতারের ভয়ে বা বিএসএফকে ঘুষ দেওয়ার সামর্থ্য না থাকায় গরু নিয়ে সীমান্তে যেতে পারেননি, তারা পড়েছে
পড়েছেন সবচেয়ে বড় বিপদে। বাধ্য হয়ে তারা রাতের অন্ধকারে নিজেদের সারা বছরের কষ্টের ফসল এই অবলা প্রাণীগুলোকে কলকাতার রাস্তায়, হাইওয়েতে বা অলিতে গলিতে ছেড়ে দিচ্ছেন। ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ভবঘুরে গরুর সংকট। অবশ্য ভারতের রাজনীতিতে এটি কোনো নতুন ঘটনা নয়। গুজরাট কিংবা উত্তরপ্রদেশের মতো কট্টর হিন্দুত্ববাদী রাজ্যগুলোতেও এমন ঘটনা অহরহ ঘটছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃশ্য সত্যিই অভাবনীয়। এখন রাস্তায় এত পরিমাণ ভবঘুরে গরু বেড়েছে যে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কে আছেন যে কখন এই ভবঘুরে অভুক্ত গরুর পাল খেপে গিয়ে খোদ শুভেন্দু অধিকারীর নবান্নের অফিসে বা বাড়ির ড্রয়িং রুমে অবস্থান নেয় তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে হাস্যকর এবং রোমহর্ষক বিষয়টি হলো শুভেন্দু অধিকারীর এই ফতোয়ার ভেতরের নগ্ন ভণ্ডামি। বিজেপি সবসময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে এসেছে। নবান্নের নতুন নির্দেশিকায় বলা হয়েছে গরুর বয়স 14 বছর না হওয়া পর্যন্ত তাকে জবে করা যাবে না। এখানে এই সচেতন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে, 14 বছর ধরে তো আর কোনো খামারি একটি প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলেই নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।